বছরের সম্ভবত এটা শেষ ক্লাস আমার, সামনে বছর হয়তো আবার নেব। আজকে যিনি এই ক্লাসটা অর্থাৎ নিউমোনিয়া সম্পর্কে ডিজিজটা যিনি নির্বাচন করেছেন এবং আমাকে উপস্থাপনা করার দায়িত্ব দিয়েছেন রোগটি সম্পর্কে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আজকের এই ক্লাসটা সমসাময়িক, এখানে আপনারা অনেকেই উপস্থিত আছেন। তার মধ্যে আমাদের মিজানুর রহমান স্যার আছেন, ডক্টর আজিজুল হক স্যার আছেন, অনেকে উপস্থিত আছেন। তো আপনারা ক্লাসটা একটু সমৃদ্ধ করার চেষ্টা করবেন এবং সংযোজন করার মাধ্যমে ক্লাসটাকে পূর্ণাঙ্গতা দান করবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে নিউমোনিয়া। আমরা জানি যে ফুসফুস শব্দটা যেখানে থাকে সেখানে পালমো শব্দটা বেশি ব্যবহার হবে, আর নিউমো শব্দটা ঠিক পালমো শব্দটার অংশ বিশেষ নয়। তবে নিউমো বলতে ফুসফুসের যে বায়ু থলিগুলো আছে সেই পার্ট গুলোকে অনেকাংশেই বোঝানো হয়। অ্যাকচুয়ালি নিউমোনিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ফুসফুসের যে অ্যালভিওলি গুলো আছে, যেগুলোকে আমরা বলি অ্যালভিওলাস বহুবচন, এবং সংক্ষেপে বলি অ্যালভিওলাই বা অ্যালভিওলি, সেগুলোতে যদি ইনফ্লামেশন হয় এবং সেটা যদি জীবাণু সংক্রমণ জনিত কারণে ইনফ্লামেশন অথবা যদি পাস অ্যাসিমুলেশন হয়, তখন যে কন্ডিশনটা হয় সেটাই হচ্ছে নিউমোনিয়া। ফুসফুসের যতগুলো মারাত্মক রোগ আছে তার মধ্যে নিউমোনিয়া একটা, এবং বলা হয় যে পালমোনারি টিউবারকুলোসিস অথবা সিস্টিক ফাইব্রোসিস, এগুলোর পরেই নিউমোনিয়ার অবস্থান। অর্থাৎ পালমোনারি টিউবারকুলোসিস এবং সিস্টিক ফাইব্রোসিস এই দুটো ফুসফুসের সবচাইতে সর্বোপরি খারাপ ডিজিজ, এবং নিউমোনিয়া সেগুলোর সমপর্যায়ের না হলেও খুব কমন এবং মারাত্মক রোগগুলোর মধ্যে একটি। নিউমোনিয়া সম্পর্কে আজকে আমাদের বিশেষ আলোচনা থাকবে। নিউমোনিয়া সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা আপনারা নিউমোনিয়া সম্পর্কে ক্লাসের শেষে প্রশ্নগুলো উপস্থাপন করবেন, এবং মনে রাখবেন যে একজন প্রশ্ন করলে প্রশ্নটার উত্তরের মাধ্যমে সবাই সেটা জানতে পারে। এই জন্য প্রশ্ন করলে আপনারা অনেকেই অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আসি যে আজকে নিউমোনিয়ার মূল কারণগুলো আসলে কি। নিউমোনিয়ার মূল কারণ কিন্তু একটা জীবাণু, সেই জীবাণুর নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কিন্তু প্রাইমারি নিউমোনিয়া সৃষ্টি করে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ছাড়াও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস ইত্যাদিও কিন্তু নিউমোনিয়া সৃষ্টি করার ক্ষমতা রাখে। যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ছাড়াও মাইক্রোপ্লাজমা নিউমোনি, এটা একটা ব্যাকটেরিয়া, এটা খুব কমন একটা নিউমোনিয়া সৃষ্টি করে, এবং এই নিউমোনিয়াটা সাধারণত ফুসফুসের একটা লোব
আমরা তো জানি যে ফুসফুসের কয়টা লোব, ফুসফুসের লোবগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে রাইট ফুসফুস এবং লেফট ফুসফুস। আমরা যদি দেখি এটা এখানে আছে 3টা লোব, আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব। অর্থাৎ রাইট লাংসে থাকে 3টা লোব এবং লেফট লাংসে থাকে 2টা লোব, আপার লোব, লোয়ার লোব। আর এখানে থাকে আপার, মিডিল, লোয়ার লোব। এখন মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া যদি আপার লোব আক্রমণ করে দেয়, তাহলে একটা লোব আক্রমণ করলে আমরা এটাকে বলবো লোবার নিউমোনিয়া। আর যদি শুধু ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস এগুলো আক্রান্ত হয় তাহলে ব্রঙ্কো নিউমোনিয়া। এগুলোতে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আসবো। তো মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া সাধারণত লোবার নিউমোনিয়া সৃষ্টি করে এবং একটা লোব আক্রমণ করে। আবার বিশেষ কিছু ছত্রাক জাতীয় জীবাণু আছে, এই ছত্রাক গুলো আমাদের যেমন এই নিউমোসাইটিক জেরোভেসি, এটা সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়। আবার কিছু কিছু সমস্যা আছে যেগুলো রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে, নেমে যাওয়ার কারণে তখন নিউমোনিয়া সৃষ্টি করতে পারে। ক্ল্যামাইডিয়া ট্রাইকোম্যাটিস এটা একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সৃষ্টিকারী একটা জীবাণু ক্ল্যামাইডিয়া, কিন্তু এটা আবার নিউমোনিয়া সৃষ্টি করারও ক্ষমতা রাখে। তো নিউমোনিয়া অনেক রকম হতে পারে। আমরা সাধারণত যে নিউমোনিয়া গুলো সচরাচর দৃষ্ট নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এবং ভাইরাল নিউমোনিয়া। এখানে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া বলতে শুধু একক কোনো ব্যাকটেরিয়া না, এবং ভাইরাল নিউমোনিয়া বলতে একক কোনো ভাইরাস না, একাধিক ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন জনিত নিউমোনিয়া হতে পারে। এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করব, পরবর্তী সময় পার্থক্যগুলোও আলোচনা করব। ব্যাকটেরিয়াল এবং ভাইরাল নিউমোনিয়া সর্বাধিক বেশি হতে দেখা যায়। এখানে ফাঙ্গাল নিউমোনিয়া অপেক্ষাকৃত কম দেখা যায়। এটা হচ্ছে কারণ। এটা ছাড়াও আরো অনেকগুলো কারণ আছে। কারণগুলোর আমরা প্রকারভেদের মধ্যে কারণগুলো পাবো। তার মধ্যে একটা অন্যতম কারণ এখানে আমাদের মাথায় রাখতে হবে যে কেউ যদি পানিতে ডুবে যায় এবং পানিতে ডুবে যাওয়ার পর তাকে যদি মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা যায় এবং সে যদি বেঁচে ওঠে, তো পরবর্তী সময়ে তার নিউমোনিয়া হওয়ার একটা চান্স থাকে। চান্স থাকার ঘটনা খুব স্বাভাবিক। তো প্রকারভেদের মধ্যে অনেকগুলো প্রকার আছে। তার মধ্যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এটার আবার আইসিইউ থেকে, যদি হসপিটালে ভর্তি হওয়ার পর আইসিইউ থাকাকালীন যদি রোগী নিউমোনিয়া আক্রান্ত হয়, এটা ভেন্ট্রিকুলার অ্যাসোসিয়েটিভ নিউমোনিয়া, অথবা হতে পারে হেলথ কেয়ার অ্যাসোসিয়েটিভ নিউমোনিয়া, অথবা অ্যাসপিরেশন নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া, লোবার নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ফাঙ্গাল নিউমোনিয়া। আর আমি যেটা বলেছিলাম যে পানিতে ডুবে যাওয়ার পরবর্তী সময়ে নিউমোনিয়া, আবার কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়ার পরবর্তী সময়ে নিউমোনিয়া। এগুলো কারণ। কোভিড ভ্যাকসিন দেওয়ার পরবর্তী সময়ে শুধু আমরা যে খোস পাচড়া হতে দেখছি তা না, কোভিড ভ্যাকসিনেশনের পরবর্তী সময়ে ইমিউন সিস্টেমের উপর একটা ব্যাপক চাপ পড়েছে এবং এটা সম্পর্কে অনেকেই অনেক ধরনের মন্তব্য, যদিও এগুলো আলোচনার প্রেক্ষাপটটা একটু দুর্বোধ্য, কিন্তু একটা সময় আসবে যখন, এবং অনেকেই এটা এই বিষয়ে বলেছেন যে ওই সিদ্ধান্তটা আমাদের নেওয়া ঠিক হয়নি, যে হুট করে একটা ভ্যাকসিনেশন এবং সবার উপর চাপিয়ে দেওয়া। যাই হোক, কোভিড ভ্যাকসিন পরবর্তী সময়ে মানুষের ইমিউন সিস্টেম অনেকটাই হ্রাসপ্রাপ্ত হয়েছে এবং এটা পরীক্ষিত এবং প্রমাণিত সত্য যে কোভিড ভ্যাকসিনেশনের পরবর্তী সময়ে মানুষ বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ,
অ্যালার্জি, নিউমোনিয়া, এগুলোতে সংক্রমণের হার অত্যাধিক বেশি বেড়ে গেছে। তো আমরা ব্যাকটেরিয়াল এবং ভাইরাল নিউমোনিয়া এই দুইটা যেহেতু সবচেয়ে কমন নিউমোনিয়ার মধ্যে পড়ে, সুতরাং এটার আলোচনাটা আমাদের একটু জেনে নেওয়া উচিত যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হলে সাধারণত আমরা কি ধরনের সিমটম গুলো পাই এবং ভাইরাল নিউমোনিয়া হলে আমরা কি ধরনের সিমটম গুলো পাই। আর ক্লিনিক্যাল ফিচার্সে গিয়ে আমরা ব্যাকটেরিয়াল অথবা ভাইরাল যেটাই হোক না কেন, নিউমোনিয়ার বেসিক যে কনসেপ্ট, যে লক্ষণগুলো একটা পেশেন্টের মধ্যে আমরা পাবো, সেটা আমরা বুঝতে পারবো। এখানে আপনাদেরকে বুঝতে হবে একটা বিষয় যে নিউমোনিয়া ডায়াগনোসিসের জন্য, অর্থাৎ আপনার কাছে একটা পেশেন্ট আসলো, পেশেন্টটা নিউমোনিয়া আক্রান্ত হয়েছে, তো পেশেন্টটা ব্যাকটেরিয়াল না ভাইরাল নিউমোনিয়া আক্রান্ত, এটা একজন হোমিওপ্যাথি ডাক্তারের জন্য যতটা বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং কি জন্য গুরুত্বপূর্ণ সে আলোচনাতেও আমরা আসবো। কিন্তু এটা বিশেষ করে যারা অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন তাদের জন্য বেশি প্রয়োজন হলেও পরে হোমিওপ্যাথিদের জন্য কিন্তু ওটা খুব বেশি গুরুত্ব রাখে না। হোমিওপ্যাথি সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট করে এবং আমরা সেটা হোমিওপ্যাথিক থেরাপিউটিক্সে গিয়ে ওটার কিছুটা আলোকপাত আমরা করব। ব্যাকটেরিয়াল এবং ভাইরাল নিউমোনিয়ার মধ্যে আমরা সচরাচর কি ধরনের পার্থক্যগুলো আমরা আসলে দেখতে পাই। ভাইরাল নিউমোনিয়া এবং ব্যাকটেরিয়াল নিউমোনিয়া আমরা যে পার্থক্যগুলো পাই, ব্যাকটেরিয়াল নিউমোনিয়ায় কাশি একবারে প্রথম থেকেই, মানে ফার্স্ট সিমটম হচ্ছে রোগীর কাশি ব্যাকটেরিয়াল নিউমোনিয়ায়, যেটা ভাইরাল নিউমোনিয়ায় কিন্তু শুরু থেকেই কাশি থাকে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম। যদি আপনি ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার কফ দেখেন তাহলে এই কফটা দেখুন রাস্টি, মরিচা ধরার মতো কফ। ভাইরাল নিউমোনিয়ায় কিন্তু মরিচা ধরার মতো কফ সাধারণত আমরা দেখতে পাই না, এবং ভাইরাল নিউমোনিয়া আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে খুব ঘন, গাঢ় এবং আঠালো, শ্লেষ্মাযুক্ত। আর ব্যাকটেরিয়াল নিউমোনিয়ায় এটা মরিচা ধরার মতো রাস্টি হবে, মনে হবে যে কফের সাথে বোধহয় রক্ত যাচ্ছে, কিন্তু না, ওটা রক্ত না, ওটাতে শ্লেষ্মা থাকবে, শ্লেষ্মার সাথে মনে হবে যে মরিচা ধরার মতো কিছু কণা ওই কফের সাথে আছে, যেটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়ায় পাই আমরা। কফের সাথে রক্ত যাওয়া ব্যাকটেরিয়াল নিউমোনিয়ায় খুবই কমন, যেটা ভাইরাল নিউমোনিয়ায় কিন্তু আনকমন। সাধারণত কফের সাথে রক্ত আমরা ভাইরাল নিউমোনিয়ায় পাই না। চেস্ট পেইন ব্যাকটেরিয়াল নিউমোনিয়ায় মারাত্মক রকম হয় এবং এত বেশি তীব্র হয় যে রোগী কাশির সময়, মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় যেমন ব্যথা অনুভব করে, কাশির সময় সেই ব্যথাটা আরো তীব্র আকার ধারণ করে এবং মনে হয় যে রোগীর যেন মনে হয় যে বুকের ভেতরটা, সমস্ত বুকটা একদম ভেঙে চলে যাচ্ছে, এই ধরনের ব্যথা হয় ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। কিন্তু এখানে একটু ভুল হয়েছে, ভাইরাল নিউমোনিয়ায় কিন্তু এত বেশি তীব্র ব্যথা হয় না, অপেক্ষাকৃত কম ব্যথা হয়। ফুসফুসের রিজিড, এটা একবারে পুরো ফুসফুস জুড়ে হয় ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, কিন্তু ভাইরাল নিউমোনিয়া সে ধরনের হয় না। ভাইরাল নিউমোনিয়ায় কম হয়। প্লুরাল ইফিউশন বা সঞ্চয়, এটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়ায় খুব কমন, ভাইরাল নিউমোনিয়ায় কম দেখা দেয়। এবং আপনি যদি ব্লাড টেস্ট করেন, ব্লাডের WBC অর্থাৎ হোয়াইট ব্লাড সেল, এটাতে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া প্রচুর বাড়বে, ভাইরাল নিউমোনিয়া অতটা বাড়বে না WBC। এটা হচ্ছে একটা কমন পার্থক্য ব্যাকটেরিয়াল এবং ভাইরাল নিউমোনিয়ায়। আমরা ক্লিনিক্যাল ফিচার্সে গিয়ে এই বিষয়টা আরো বিস্তারিতভাবে আলাপ করব। কারা বেশি আক্রান্ত হয়? নিউমোনিয়ায় কি সবাই যে কেউ আক্রান্ত হয়ে যাবে? না, যে কেউ আক্রান্ত হবে না নিউমোনিয়া, কিন্তু যে কেউ আক্রান্ত হবে না এটাও কিন্তু বলা যাবে না। প্রথমত যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের জীবনী শক্তি, যাদের জীবনী শক্তি কম
তারা তো আক্রান্ত হবেই, কিন্তু শিশু এবং বৃদ্ধরা বেশি আক্রান্ত হয়। এখানে শিশু শিশু বলতে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা গবেষণা লব্ধ একটা বিষয়, যে সমস্ত শিশুরা মায়ের শাল দুধ পান করেননি, মায়ের শাল দুধ যে সমস্ত শিশুরা খায়নি, তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত কম হয় এবং তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি ব্যাপকভাবে থাকে। আর বৃদ্ধরা, যেহেতু বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই একটু কমে যায়, সেজন্য বৃদ্ধরা বেশি আক্রান্ত হয়। আর আরেকটা বিষয়, যে বৃদ্ধদের প্রতি আমরা যত্নশীল নই। আমাদের সমাজ ব্যবস্থা বৃদ্ধদেরকে যতটা যত্ন একজন শিশুকে দেওয়া হয়, ঠিক ততটাই যত্ন একজন বৃদ্ধের জন্য কিন্তু প্রয়োজন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বৃদ্ধদেরকে অবহেলার চোখে দেখে। যতদিন সে আয় করতে পারে, যতদিন সে সবল থাকে, ততদিন তার প্রতি একটা যত্ন নেওয়া হয়। তারপর একটা সময় আসে যে বৃদ্ধটার প্রতি সেই যত্নটা আর নেওয়া হয় না। অথবা এমনও হয় যে বৃদ্ধ নিজেই নিজের প্রতি আর যত্নশীল হন না। আর বয়সের সাথে সাথে তার রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কমতে থাকে, তার শরীরের অর্গান গুলো আর আগের মতো কাজ করে না। সুতরাং স্বাভাবিকভাবেই বৃদ্ধরা আক্রান্ত তো হবেনি। এই জন্য নিউমোনিয়া আমরা দেখতে পাই যে কেউ আক্রান্ত হতে পারে, কিন্তু শিশু এবং বৃদ্ধরা সবচাইতে বেশি আক্রান্ত হন। আর একটা বিষয় যেটা আমি এর আগেও বললাম একবার, সেটা হচ্ছে যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা আক্রান্ত হন। এখন হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এটা তার শরীরবৃত্তীয় কারণে, অথবা রোগ বৃত্তীয় কারণে, অথবা পারিপার্শ্বিক কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি, ইমিউন সিস্টেম তার শরীরের মধ্যে গড়ে ওঠেনি। সুতরাং তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। যারা বিভিন্ন ধরনের ফুসফুসের রোগে আগে থেকেই ভুগছেন, পুরাতন কাশিতে ভুগছেন, সিওপিডিতে ভুগছেন, ব্রঙ্কাইটিসে ভুগছেন, হাঁপানিতে ভুগছেন, তাদের পসিবিলিটি থাকবে ঝুঁকি আক্রান্ত হওয়ার। এটা তো স্বাভাবিক একটা বিষয়। অর্থাৎ যারা ফুসফুসের রোগে আগে থেকেই ভোগেন, তাদের একটা সম্ভাবনা থাকবে আক্রান্ত হওয়া। ইনফ্লুয়েঞ্জার জীবাণু, ইনফ্লুয়েঞ্জার যে জীবাণু, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার জীবাণু আপনারা সবাই জানেন, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। এই হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এই জীবাণুটা ইনফ্লুয়েঞ্জা তৈরি করে। রেসপিরেটরি সিস্টেমটাকে আমরা যদি ভাগ করতে যাই, তাহলে রেসপিরেটরি সিস্টেমটাকে ভাগ করলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমি ক্লাস নেওয়ার সময় এই বিষয়গুলা একটু একটু করে আলোচনাতে নিয়ে চলে আসি। এখান থেকে উপরে আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে এটা একটা মানুষের নাক মুখ থেকে যদি আমরা শুরু করি, অর্থাৎ ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিংস, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস, ট্র্যাকিয়া, এই অংশগুলো হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর ট্র্যাকিয়া, এই ট্র্যাকিয়া থেকে শুরু হলো আপনার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা এই জন্যই আপনার বোঝা দরকার যে ফুসফুসের যে পার্ট গুলো আছে, আপার রেসপিরেটরি ট্র্যাক্টের একটা পার্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের একটা পার্ট। ইনফ্লুয়েঞ্জার জীবাণু হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন ঘটানোর ক্ষমতা রাখে না, জীবনেও রাখে না, তার সে ক্ষমতা নাই, একেবারেই নাই। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার জীবাণু শুধুমাত্র আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন সৃষ্টি করবে।
তাহলে ইনফ্লুয়েঞ্জার জীবাণু কিভাবে করে নিউমোনিয়া সৃষ্টি করতে পারে, প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, উত্তরটা হলো ইনফ্লুয়েঞ্জার জীবাণু রোগীর ইমিউন সিস্টেমকে একদম ড্যামেজ করে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দেয়। এবং তখন ওই যে আমরা যে জীবাণুগুলোর কথা বললাম, অর্থাৎ নিউমোনিয়ার জন্য যে জীবাণুগুলো দায়ী, বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ফাঙ্গাস, এরা তখন একটা প্রশস্ত পথ পেয়ে যায় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে সংক্রমণ ঘটানো। এই জন্য ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগীদের নিউমোনিয়া হওয়ার একটা মারাত্মক ঝুঁকি থাকে। আপনার কাছে একটা ইনফ্লুয়েঞ্জা রোগী আসলো, আপনি তাকে ট্রিটমেন্ট দিলেন, কিন্তু তাকে সতর্ক করলেন না। একজন বয়স্ক ব্যক্তি আসলেন যিনি ইনফ্লুয়েঞ্জার সমস্ত লক্ষণ নিয়ে আসছেন। এখন তো আধুনিক যুগ, আপনি ইনভেস্টিগেশন করলেই জানতে পারবেন যে রোগীটার ইনফ্লুয়েঞ্জা হয়েছে কিনা। এবং এই ফ্লু ইনফ্লুয়েঞ্জা কিন্তু বহুত প্রকারের। এখানে আপনি দেখেন সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এগুলোতে মানুষ কেন মারা যায়? এগুলো তো ফ্লু, ইনফ্লুয়েঞ্জার অংশ, এগুলো ফ্লু এর পার্ট, কিন্তু হাজার 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 মানুষ মারা যায়। সোয়াইন ফ্লু ভাইরাসে লক্ষ লক্ষ পাখি এবং পরিযায়ী পাখি বিলুপ্ত, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কেন? কারণটা একটাই, যে এই ফ্লু গুলো নিউমোনিয়া সৃষ্টি করে। ফ্লুগুলো নিউমোনিয়া সৃষ্টি করে না, ফ্লুগুলো নিউমোনিয়া সৃষ্টির একটা প্রেক্ষাপট তৈরি করে দেয় এবং মৃত্যু অনিবার্য ঘটনা ঘটানোর মতন একটা অবস্থা তৈরি করে। আমি একটা নিউমোনিয়ার ইনফ্লুয়েঞ্জার পেশেন্টকে দেখার পর তাকে আমার অবশ্যই সতর্ক থাকা উচিত, তাকে সতর্ক করে দেওয়া উচিত এবং তার ম্যানেজমেন্টটা সেভাবে দেওয়া উচিত যাতে পরবর্তী সময়ে তার নিউমোনিয়া সংক্রমণ না ঘটে। মাল্টিপল মায়োলোমা অথবা এসএলই, এগুলোতে রোগীর রোগ শক্তি হ্রাস পায়, হাম, বসন্ত, হুপিং কাশি, কোভিড-19 কথা তো আমি বললামই এর আগে। তো এই নিউমোনিয়া গুলো কিন্তু সেকেন্ডারি নিউমোনিয়া বলা হয়। অর্থাৎ রোগীর ইনফ্লুয়েঞ্জার পরে নিউমোনিয়া হলো। সেকেন্ডারি নিউমোনিয়া হচ্ছে কোন রোগের সিকুয়েল হিসেবে যদি নিউমোনিয়া হয়, কোন রোগের পরবর্তী সংক্রমণ হিসেবে যদি নিউমোনিয়া রোগীর দেখা দেয়, তাহলে সেটা সেকেন্ডারি নিউমোনিয়া। আর সরাসরি নিউমোনিয়ার জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে যদি রোগী আক্রান্ত হয় নিউমোনিয়ায়, তাহলে দ্যাট ইজ প্রাইমারি নিউমোনিয়া। তাহলে প্রাইমারি নিউমোনিয়া হচ্ছে সরাসরি আক্রান্ত হওয়ার পরে নিউমোনিয়া, আর অন্য কোনো রোগের পরবর্তী কুফল হিসেবে যদি নিউমোনিয়া হয়, দ্যাট ইজ সেকেন্ডারি নিউমোনিয়া। অর্থাৎ রোগীর হাম হলো অথবা হুপিং কাশি হলো এবং হুপিং কাশি ভালো হয়ে যাওয়ার পরে অথবা ভালো হওয়ার মুখে রোগীর নিউমোনিয়া আক্রান্ত হলো, দ্যাট ইজ সেকেন্ডারি নিউমোনিয়া। প্রাইমারি এবং সেকেন্ডারি এই বিষয়টা আমরা যেন না বলি। এটা ক্লাসিফিকেশনের মধ্যেই পড়ে, এটা শ্রেণী বিভাগের মধ্যেই পড়ে। যারা স্মোকার তাদের হওয়ার একটা সম্ভাবনা থাকে। স্প্লিন যাদের ছোট অথবা যাদের স্প্লিনেক্টমি করা হয়েছে, অর্থাৎ স্প্লিন কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। স্প্লিন কিন্তু আমাদের এই ইমিউন সিস্টেমের একটা বড় পার্ট। প্লিহা আমাদের এই ইমিউন সিস্টেমের যেহেতু বড় একটা অংশ, সুতরাং যাদের প্লিহা জন্মগতভাবে ছোট অথবা জন্মগতভাবে যাদের প্লিহা অকার্যকর অথবা পরবর্তী সময়ে কোনো কারণে যাদের প্লিহা অকার্যকর হয়ে গেছে অথবা যাদের প্লিহা কেটে বাদ দেওয়া হয়েছে, যেমন স্প্লিন কেটে দেওয়া হয় থ্যালাসেমিয়া রোগীদের, স্প্লিন কাটলে পারে থ্যালাসেমিয়া রোগীর অনেকেই বলে যে ভালো হওয়ার একটা চান্স থাকে, যদিও একটা সম্ভাবনা মাত্র। যদি স্প্লিন কাটা হয় তাদের একটা সম্ভাবনা থাকে। আর
যারা পাথর কাটেন, খনিতে কাজ করেন, তাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার ব্যাপক একটা সম্ভাবনা থাকে। এখানে আর একটা বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে নিউমোনিয়ার আরো একটা পেশাগত কারণের কথা আমি যদি বলতে চাই, তাহলে এই কথাটা আমার না এড়িয়ে যাওয়াটাই ভালো। এটা আমি লিখিনি, কিন্তু আপনারা মনে রাখবেন বিষয়টা। এবং যারা আজকে ক্লাস করছেন, আমি জানি যে সবাই অধিকাংশই আজকের ক্লাসে হোমিওপ্যাথি ডাক্তার, এবং শুধু ডাক্তার না, বাংলাদেশের তাবড় তাবড় হোমিওপ্যাথ আমাদের এই ক্লাসের মধ্যে থাকেন। আমি তো ক্ষুদ্র একটা মানুষ, অতি নগণ্য একটা মানুষ, কিন্তু আমার ক্লাসটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই নেওয়া বলে, যদি কোনো এক একজন ছাত্রছাত্রীও থাকেন তাদের জন্য বলছি যে যারা দেখবেন যে বিভিন্ন এই পোল্ট্রি ফার্মের ব্যবসা করেন এবং নিজে পরিচর্যা করেন পোল্ট্রি ফার্মে, তো এই যে হাঁস মুরগি, এদের খুব ছোট ছোট কিছু পালক থাকে, হাঁসের মতো, তুলোর মতো সূক্ষ্ম কিছু হাঁসের মতো পালক থাকে, যেগুলো এই ফার্মের মধ্যে বাতাসে ভেসে বেড়ায়, এবং এগুলো শ্বাসপথে প্রবেশের মাধ্যমে এদের লাংসে বিভিন্ন ধরনের ইনফেকশন সৃষ্টি করে, এবং এটা বহুভাবে প্রমাণিত। সুতরাং যারা এই ধরনের পোল্ট্রি লেয়ার, পোল্ট্রি এই ব্যবসাগুলোর সাথে জড়িত থাকেন, তাদেরও কিন্তু এই নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা ব্যাপক ব্যাপক এবং ব্যাপক ব্যাপক। পাথর কাটার কাজ তো এখন খুব কম, বাংলাদেশে খনিতে কাজ করার মানুষের সংখ্যাও খুব কম। এখন পাথর তো মেশিনেই কাটা হয়, মেশিনেই ভাঙা হয়, কিন্তু পাথরের ক্ষুদ্র 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 কিছু কাজ আছে যেগুলো অনেকেই করেন, কিন্তু এখন মানুষ অনেক সচেতন। তারপরেও যদি যারা করেন, আমি এটা বৈশ্বিক পরিমণ্ডলের ভাষায় আমার এটা লেখা, কিন্তু এখানে আমি লিখিনি বা ছুটে গেছে, সেটা হচ্ছে যে যারা এই যে পোল্ট্রি ফার্মে কাজ করেন, তাদেরও কিন্তু নিউমোনিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমরা ক্লিনিক্যাল ফিচার্সে আসি। ক্লিনিক্যাল ফিচার্স কে আমরা দুইটা ভাগে ভাগ করি। টাইপিক্যাল বৈশিষ্ট্য। টাইপিক্যাল বলতে বোঝায় কি, বৈশিষ্ট্যপূর্ণ বা সচরাচর দেখা যায়, সাধারণত যেগুলো দেখা যায় সেই লক্ষণগুলো। টাইপিক্যাল সিমটম গুলো হঠাৎ তীব্রভাবে শুরু হয়, অ্যাটাইপিক্যাল গুলো কিন্তু তীব্রভাবে শুরু হয় না। টাইপিক্যালে রোগীর জ্বর হয়, এবং রোগী তীব্রভাবে জ্বর, হঠাৎ প্রচন্ড ভাবে শুরু হবে, জ্বর হবে, রোগী কাঁপতে থাকবে, কাশি হবে, কফ উঠবে, এবং কফটা হবে চটচটে আঠালো। আপনারা ভাইরাল নিউমোনিয়া যেটা দেখলেন না, ওই টাইপের, যেটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া আমরা পাইনি। বুকে তীব্র ব্যথা হবে, এটা কিন্তু ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার মতো তীব্র ব্যথা হবে। আর অ্যাটাইপিক্যাল বা বৈশিষ্ট্যবিহীন, যেটা হয় ধীরে ধীরে রোগের সূত্রপাত হবে, জ্বর থাকবে না, তবে জ্বর জ্বর ভাব থাকতে পারে, দুর্বলতা থাকবে, কাশি শুষ্ক প্রকৃতির হবে, কফ উঠবে না, এবং খুব সামান্য প্রকৃতির কফ উঠবে। বুক পরীক্ষা করলে পুরপুর বা কুনকুন কুনকুন এক ধরনের কুনকুন শব্দ পাওয়া যাবে, পুরপুর করে এক ধরনের শব্দ পাওয়া যাবে, গলা ব্যথা হবে, শর্ট থ্রট, আর কণ্ঠস্বর ভেঙে যাবে বা বসে যাবে, মাংসপেশিতে ব্যথা হবে। বিশেষ করে আমাদের ট্রাঙ্কে যে মাংসপেশিগুলো আছে, বুকের, পিঠের, পেটের, এই মাংসপেশিগুলোতে ব্যথা হবে, ধড়ের মাংসপেশিগুলোতে ব্যথা হবে, তাহলে গলা থেকে ধড় পর্যন্ত ব্যথা হবে। কণ্ঠস্বর ভেঙে যাওয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। কণ্ঠস্বর বসে যাওয়া বা ভেঙে যাওয়া, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা লক্ষণ।
আজকে দেখেন আমার কণ্ঠস্বর ভেঙে গেছে, বসে গেছে, তার মানে এই না যে আমি নিউমোনিয়া হয়ে গেছে। আমার কিন্তু এখন জ্বর আছে, তার মানে এই না যে আমার নিউমোনিয়া আছে। কেন নাই? কারণ আমার দুর্বলতা অতটা নাই, নাই নাই বললেই চলে। আমার গলা ব্যথা নাই, আমার বুকের মধ্যে কোনো ব্যথা নাই। আমার কাশি, এই কাশিটা আমার পুষা কাশি, কাশি আছে, কাশি থাকবে আমার, আমার এটা অভ্যাসগত কাশি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, কণ্ঠস্বর ভেঙে যাওয়া নিয়ে যদি বলতে যাই, যদি কোনো মানুষের বছরে 3 অথবা ততোধিকবার যদি কণ্ঠস্বর ভাঙে বা বসে যায়, তাহলে ফার্স্টে যে আমরা যে সাসপেকশনটা করি, প্রথম যে সন্দেহটা করি, সেটা হচ্ছে ভোকাল কর্ড পলিপ। এটা প্রসঙ্গক্রমে আমি কথাটা বললাম। আপনারা দেখবেন আপনাদের কাছে প্রায় রোগী আসে যাদের কণ্ঠস্বর কথা দিয়ে আওয়াজ বাড়ায় না, কথা যখন বলে আওয়াজ বাড়ায় না, এবং অধিকাংশ সময় এরা আসে হয় মাদ্রাসার ছাত্র অথবা মসজিদের ইমাম। এই 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি আসে, যারা দেখবেন ফ্যাস ফ্যাস করে কথা বলে। আপনি প্রথমেই জানতে চাইবেন এবং প্রথমেই যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে, দেখবেন যে তার বছরে 3 বার এই ঘটনাটা ঘটে কিনা। যদি বছরে 3 বার অথবা তার বেশি হয়, তাহলে তার ল্যারিঞ্জেস্কোপ করিয়ে নেন, তার ল্যারিংস পরীক্ষা করিয়ে নেন। ল্যারিঞ্জেস্কোপ হচ্ছে এক ধরনের ক্যামেরা ঢুকিয়ে দিয়ে মুখ দিয়ে শ্বাসপথে ল্যারিংস দেখবে যে তার ভোকাল কর্ডের কি কন্ডিশন। ভোকাল কর্ড পলিপ হলে কিন্তু বছরে 3 বা তার বেশিরভাগ কণ্ঠস্বর বসে যাবে। 1 বার 2 বার কণ্ঠস্বর ভাঙলে বা বসলে কোনো সমস্যা নেই। আর চিৎকার করে কথা বললে কণ্ঠস্বর বসে যাবে, ভেঙে যাবে, যেহেতু এই ইমাম মুয়াজ্জিন এরা উচ্চ স্বরে কথা বলতে হয়, কিরাত তেলাওয়াত করতে হয়, সুতরাং এদের এই বিষয়টা মাথায় রাখবো আমরা, এটা যেন না বলি। এটা অপ্রাসঙ্গিক হলেও একটা প্রাসঙ্গিক কথা, এটা যেন আমরা মনে রাখি। পাতলা পায়খানা হতেও পারে, নাও হতে পারে, তবে পাতলা পায়খানা হওয়ার একটা সম্ভাবনা থাকে এটাই হতে, এটা বৈশিষ্ট্যহীন। মূল বিষয় হচ্ছে যে আমরা টাইপিক্যাল এবং অ্যাটাইপিক্যাল এটার মধ্যে আমরা কনফিউজড না হই। এত ঝামেলার কি দরকার? আমরা মূল বিষয়টাতে আসি যে আসলে নিউমোনিয়া হলে পরে আমরা কি পাই। মূল বিষয় হচ্ছে যে এটা নির্ভর করবে, ডিপেন্ড করবে জীবাণুর ধরন, অর্থাৎ এটা ভাইরাল, ফাঙ্গাল অথবা প্যারাসাইট, যে কারণেই হোক, এটার উপরে জীবাণুর ধরনের উপর ডিপেন্ড করবে, সংক্রমণের তীব্রতার উপর ডিপেন্ড করবে, রোগীর এজের উপর ডিপেন্ড করবে, ফুসফুসের কতটা অংশ সংক্রমিত হয়েছে তার উপর নির্ভর করবে। সুতরাং টাইপিক্যাল এবং অ্যাটাইপিক্যাল এর চাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার কাছে নিউমোনিয়ার একজন রোগী আসবে, অত্যাধিক কাশি, শ্বাসকষ্ট, ছোট ছোট এবং ঘন ঘন শ্বাস প্রশ্বাস। ঘন ঘন শ্বাস প্রশ্বাস মানে মিনিটে 30 বারের বেশি ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেবে, কাশবে, বুকে এবং পিঠে প্রচন্ড ব্যথা থাকবে। বুকে এবং পিঠে প্রচন্ড ব্যথা থাকবে, এটা না হলে শিশু, বয়স্করা বলতে পারবে, শিশু বলতে পারবে না। এই জন্য দেখবেন যে নিউমোনিয়ার শিশু কাশি শুরু হওয়া মাত্রই কাঁদতে শুরু করে, কাশি আগে থেকে কাঁদতে শুরু করে। আমরা আমাদের একটা হোমিওপ্যাথি বিশেষ একটা ওষুধ আছে, যে ওষুধটাতে আমরা একটা বিশেষ লক্ষণ পাই যে শিশু কাশির পূর্বে শিশু কাঁদতে শুরু করে। আপনার একটা কুইজি থাকলো, আপনার বলতে পারলে আমাদের তরফ থেকে ইনশাল্লাহ একটা পুরস্কারের ব্যবস্থা করা হবে আপনার জন্য। বুকে আর পিঠে প্রচন্ড ব্যথা হবে, শিশু বলতে পারবে না, কিন্তু ওই ব্যথার জন্য কাশি শুরু হওয়ার আগে থেকে শিশু কাঁদতে শুরু করবে, বয়স্করা বলতে পারবে।
কাশি এবং শ্বাসকষ্টের সময় বুকে ব্যথা হবে। ব্যথার কারণে কাশির পূর্বের সময় পরে শিশু কাঁদে উঠবে। যেহেতু শিশু বলতে পারবে না বা বলতে পারে না, কাঁদতে শুরু করবে। কফ ওঠে এবং কফে কিন্তু একটা দুর্গন্ধ থাকতে পারে। অনেক সময় এটা রোগী নিজেও বুঝতে পারে যে কফে দুর্গন্ধ হচ্ছে। অনেক সময় তার যারা অ্যাটেন্ডেন্স থাকে তারাও বলতে পারবে যে কফে দুর্গন্ধ আছে। কফে দুর্গন্ধ আর অনেকগুলো রোগে থাকতে পারে। ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা লাং ক্যান্সারে থাকতে পারে। লালচে অথবা মরচে ধরার মতো কফ উত্তোলন হতে পারে। আর জ্বর 103 থেকে 4 ডিগ্রি পর্যন্ত হবে, অর্থাৎ তীব্র জ্বর থাকবে। রোগী প্রচন্ড দুর্বল এবং অবসন্ন বোধ করবে। সমস্ত শরীর শীতল এবং ঠান্ডা ঘামে আবৃত এবং চটচটে হয়ে থাকবে। বমি বমি ভাব উদারাময় হতে পারে, নাও হতে পারে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আপনি যদি রোগীর বুক পরীক্ষা করেন তাহলে দেখবেন যে বুক পাথরের মতো শক্ত হয়ে আছে এবং বুকের মাঝ বরাবর আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে আপনি আপনার দুইটা হাতের বুড়া আঙ্গুলকে বৃদ্ধাঙ্গুলিকে এক জায়গায় করেন, তারপরে দুই হাতের দুই হাত আঙ্গুলগুলোকে প্রশস্ত করেন। মনে মনে কল্পনা করেন যে আপনি আপনার সামনে যে রোগীটা আছে তার বুকে হাত দিচ্ছেন। আপনার দুইটা বৃদ্ধাঙ্গুল একদম সংযুক্ত আছে, একটার বৃদ্ধাঙ্গুলির মাথা আর একটা বৃদ্ধাঙ্গুলির মাথার সাথে ঠেকে আছে। দুইটা হাত দিয়ে আপনি রোগীর বুকে হাত রাখছেন। খেয়াল করলে দেখবেন যে নিউমোনিয়া আক্রান্ত রোগীর একদিকের ফুসফুসের ওঠানামা অপেক্ষাকৃত কম এবং সে অংশটা অনেকটা শীতল, পাথরের মতো শক্ত এবং নড়াচড়ার মুভমেন্ট কম। এমন হতে পারে যে তার পিজিয়ন চেস্ট, এই কবুতরের বুকের মতো যে বুক, সেরকম বুকও পাওয়া যেতে পারে। আপনি যদি স্টেথিস্কোপ দিয়ে বুক পরীক্ষা করেন তাহলে বুকে আপনি পুরপুর বা কুনকুন এই ধরনের কুই 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 এক ধরনের শব্দ আপনি পেতে পাবেন। আমি আপনাদেরকে শব্দটা তো আর শোনাতে পারছি না, ওই জন্য এটা দেখলে বুঝতে পারবেন। বৃদ্ধদের ক্ষেত্রে মেন্টাল কনফিউশন দেখা যায়। বয়স্ক মানুষদের ক্ষেত্রে মেন্টাল কনফিউশন দেখা দিতে পারে। কি ধরনের মেন্টাল কনফিউশন? মেন্টাল কনফিউশন অর্থাৎ তার কাছে মনে হবে, বৃদ্ধটার কাছে মনে হবে যে সে যেন তার নিজের জায়গায় নাই, অথবা তার দৃষ্টিশক্তি মনে হবে সে যেন অন্য কিছু দেখছে, অথবা মনে হবে তার দৃষ্টিতে কোনো ভাষা নাই, কোনো অভিব্যক্তি নাই, সে কাউকে চিনতে পারছে না। এবং সেই সাথে কিন্তু এই লক্ষণগুলো থাকতেই হবে, অর্থাৎ জ্বর, মারাত্মক দুর্বলতা, শরীর ঠান্ডা ঘামে আবৃত, সে সাথে তার রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট, ছোট ছোট কাশি, ছোট ছোট শ্বাস, ঘন ঘন শ্বাস, বুকে ব্যথা, পিঠে ব্যথা এবং খুবই কাশি, প্রচন্ড কাশি, শ্বাসকষ্ট। এই হচ্ছে নিউমোনিয়ার মেইন ক্লিনিক্যাল ফিচার। সাইনের মধ্যে আমরা যেগুলো পাবো, জ্বর থাকবে, ঘন ঘন ছোট ছোট শ্বাস প্রশ্বাস থাকবে এবং যেটা বললাম যে 30-এর বেশি, পালস রেট অত্যন্ত দ্রুত পাবেন, প্রেশার, ব্লাড প্রেশার কমে যাবে এগুলো। এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ আরো অনেক সাইন আপনি দিবেন, যারা স্টুডেন্ট আছে নিউমোনিয়া যদি আপনার পরীক্ষা দিতে বসেন, আপনি অনেক কিছু লিখতে পারবেন, অনেক কিছু লিখতে পারবেন সাইনের মধ্যে, দুর্বলতা থেকে শুরু ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখতে পারবেন। আমরা এবার আসি কমপ্লিকেশন গুলোতে। কমপ্লিকেশন সবচেয়ে কমন কমপ্লিকেশন হচ্ছে লাং অ্যাবসেস।
বা ফুসফুসে পোড়া হওয়া, এবং সেটা যদি আপনার ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন জনিত হয় এবং সেটা যদি আপনার সঠিক সময়ে সঠিকভাবে ট্রিটমেন্ট না দেওয়া হয়, তবে লাং অ্যাবসেস সবচেয়ে কমন, প্লুরাল ইফিউশন ফুসফুসে জল সঞ্চয় এটা হতে পারে, পালমোনারি এমফাইসেমা বা পালমোনারি এমপাইমা। পালমোনারি এমপাইমা এবং পালমোনারি এমফাইসেমা দুটা ডিফারেন্ট প্রবলেম। এটা হতে পারে একটাতে ফুসফুসের ইলাস্টিসিটি কমে যায়, অর্থাৎ ফুসফুসের যে বায়ুথলিগুলো আছে এগুলোর ইলাস্টিসিটি কমে যায়। আর রেসপিরেটরি ডিস্ট্রেস এটা হতে পারে, অথবা রেসপিরেটরি ফেইলিউর, কনসিডারেশন শক্ত হয়ে যাওয়া, রেসপিরেটরি ফেইলিউর। সেপসিস যদি ব্যাকটেরিয়াল অথবা বিশেষ করে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া যদি হয় তাহলে সেটা রক্ত দুষ্টি ঘটাতে পারে এবং এমনকি মেনিনজাইটিসের মতো সমস্যাও সৃষ্টি করার ক্ষমতা রাখে। এবং কমপ্লিকেশনের মধ্যে চূড়ান্ত কমপ্লিকেশন হচ্ছে ডেথ, মৃত্যু। যদি এটাকে মৃত্যুটাকে যদি আপনারা কমপ্লিকেশনের মধ্যে ধরেন, হ্যাঁ, নিউমোনিয়াতে প্রতি বছর বাংলাদেশে বহু 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 মানুষ মারা যায়। আমি সেই পরিসংখ্যানে না যাই, কারণ আধুনিক যুগে আজকে আপনি যদি আপনার যে জায়গায় অবস্থান করছেন স্থানীয় কোনো যদি আপনি হসপিটালে যান, আপনি দেখবেন যে অসংখ্য 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 নিউমোনিয়া রোগী এবং বৃদ্ধ শিশু নিউমোনিয়াতে যে অকাতরে প্রাণ দিচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রত্যেকটা হাসপাতালে যদি হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য অন্তত 10 শয্যা বিশিষ্ট নিউমোনিয়া রোগীদের জন্য একটা ওয়ার্ড দিতেন, তাহলে হোমিওপ্যাথি ডাক্তাররা তাদের সাকসেস রেট দেখানোর একটা সুযোগ পেতেন। কিন্তু আমরা হতভাগ্য দেশের নাগরিক, আমরা একটা হতভাগ্য একটা শ্রেণীর চিকিৎসক, অবহেলিত, যাদেরকে ডায়রিয়ার কোনো ওয়ার্ড দেওয়া হয় না। ডায়রিয়ার জন্য আমাদের যদি বেশি না, আমরা বেশি ওয়ার্ড চাই না, জাস্ট পরীক্ষামূলক ভাবে আমাদেরকে 10টা করে ওয়ার্ড দেওয়া হোক, 5টা করে ওয়ার্ড দেওয়া হোক, 7টা করে ওয়ার্ড দেওয়া হোক, 7টা বেডে রুগী দেওয়া হোক, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমরা সুযোগ চাই। মৃত্যুর হার আমরা কমাতে পারি কিনা। আপনি হাসপাতালে যান, দেখবেন হাসপাতালে মেঝেতে শুয়ে থাকে রুগী, নিউমোনিয়া রুগীকে মেঝেতে রেখে। যাই হোক, আমরা ম্যানেজমেন্টের দিকে যাই। প্রথমত নিউমোনিয়া যেহেতু খুব সংক্রামক একটা রোগ এবং এটা হাঁচি, কাশি এগুলোর মাধ্যমে ছড়ায়, যে যত্রতত্র কফ ফেলা এগুলোর মাধ্যমে ছড়ায়। সুতরাং আপনি যদি নিউমোনিয়া সন্দেহ করেন কোন রোগীকে, তাহলে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আইসোলেশন, ওকে আলাদা করার ব্যবস্থা করেন সুস্থ শিশু এবং সুস্থ বৃদ্ধ থেকে, এবং অন্য কোনো রোগে আক্রান্ত রোগী থেকে তাকে আলাদা করার ব্যবস্থা করেন। ফার্স্ট ডিউটি। রোগীকে ঠান্ডা এবং স্যাঁতসেঁতে পরিবেশ থেকে আলাদা রাখেন এবং আলো বাতাস পূর্ণ ঘরে রাখার ব্যবস্থা করেন। যত্রতত্র হাঁচি কাশি যেন না দেয় এবং অবশ্যই যেন রুমাল এবং তোয়ালে ব্যবহার করে, যেখানে সেখানে যেন কফ না ফেলে। আমাদের একটা বিশেষ খারাপ কিছু বিষয় আছে, যে কারণে আমরা হাইজিনিক যে বিষয়গুলো, আমরা যেখানে সেখানে নাক ঝাড়ি, নাক ঝাড়ার পর হাতটা যে সাবান পানি দিয়ে ধোয়া উচিত সেটার প্রয়োজন আমরা বোধ করি না। ওই নাক ঝাড়ার পর একটু মুসলাম কি মুসলাম না, কেউ লুঙ্গিতে নাক ঝাড়লো, কেউ নাক ঝাড়ার পর প্যান্টে বা লুঙ্গিতে মুছে নিল। অদ্ভুত এক মানুষ, অদ্ভুত ধরনের মানুষ। এই ম্যাল প্র্যাকটিস গুলো, এগুলো ত্যাগ করা খুব জরুরি। এবং এই অ্যাওয়ারনেস গুলো আমরা মানুষদের মধ্যে যদি তৈরি না করতে পারি, তাহলে আমরা চিকিৎসক হিসেবে মানে চিকিৎসা বিজ্ঞানের কলঙ্ক। এগুলো অ্যাওয়ারনেস তৈরি করতে হবে।
যে নাক ঝাড়ার পরে কাশি দেওয়ার সময় যেখানে সেখানে কাশবেন না, কাশির সময় রুমাল ব্যবহার করবেন, অথবা কাশির সময় কনুই দিয়ে মুখ ঢাকবেন, তারপরে হাঁচি বা কাশি দিবেন। এগুলো মানুষকে বোঝাতে হবে। আমরা যখন আমাদের ঠান্ডা লাগে, আমরা ভেতর দিকে শ্লেষাকে নাক দিয়ে ধপ ধপ করে পিছন দিকে আমরা এই শ্লেষাকে নাক দিয়ে টানি, দিয়ে মুখ দিয়ে আবার ওটাকে বের করি। এটা কি ধরনের অভ্যাস? নাক দিয়ে কফকে ভেতরে টেনে সেটাকে মুখ দিয়ে ফেললে এটা একটা নাক দিয়ে যে এই সংক্রামিত যে কফটা আমরা নাক দিয়ে টানছি উপর দিকে ভেতর দিকে, এটা ন্যাজোফ্যারিংস দিয়ে অরোফ্যারিংসে ওরাল ক্যাভিটি দিয়ে বেরোচ্ছে। এগুলো তো আমাদের অ্যাওয়ারনেস খুবই প্রয়োজন। মানুষকে আমরা বোঝাই না কেন? এগুলো তো বোঝানো উচিত। এটা তো আমাদেরই দায়িত্ব। আমাদের লেখাপড়া না হলে কি গুরুত্ব থাকলো? আমরা কি শিখলাম আর কি শিখাচ্ছি আমরা? এই জন্য এই সচেতনতামূলক বিষয়গুলো নিজেদের মধ্যেই তৈরি করা উচিত এবং এগুলো বলে দেওয়া উচিত মানুষদেরকে। অক্সিজেন দেওয়াটা কিভাবে দিতে হয় অনেক হোমিওপ্যাথি ডাক্তার জানেন না। এগুলো কিছু প্রসিজার থাকে অনেকেরই। আমি কয়েকজন হোমিওপ্যাথি ডাক্তারকে জানি যারা তাদের চেম্বারে অক্সিজেন সিলিন্ডার রাখেন এবং রুগীকে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেন। এটা খুব ভালো একটা বিষয়। আপনারা ইচ্ছা করলে কিভাবে অক্সিজেন দেওয়া যায় এটা খুব অল্প সময়ের মধ্যে আপনারা জেনে নিতে পারেন। অক্সিজেন মাস্ক আপনারা সহ অক্সিজেন সিলিন্ডার কিনতে পাওয়া যায়। ছোট একটা লাইসেন্স করলে পারে এটা যে কেউ কিনতে পারবে। আর একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে শিশুর একবার নিউমোনিয়া হয়েছে অথবা যে বৃদ্ধের একবার নিউমোনিয়া হয়েছে তার কিন্তু বারবার নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। এবং অনেক সময় যে নবজাতক আসে সেই নবজাতকের 4, 5, 6 বছর বয়স পর্যন্ত নিউমোনিয়া হওয়ার প্রচুর 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 সম্ভাবনা থাকে, বারবার নিউমোনিয়া হওয়ার। এই জন্য খুব সচেতন থাকতে হবে। দয়া করে রুগীদেরকে বিষয়টা একটু বলে দিলে ভালো হবে। স্বাভাবিকভাবেই পুষ্টিকর খাদ্য দিতে হবে, কিন্তু ঠান্ডা খাদ্য পরিহার করতে হবে। আর ডায়েটিক রেস্ট্রিকশনের ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ খাবেন না, রসুন খাবেন না, ইলিশ মাছ খাবেন না, চিংড়ি মাছ খাবেন না। এগুলোর কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসলে কোথাও নাই। এটা রুগীদের উপর চাপিয়ে দেওয়া একটা প্রবণতা আমাদের মধ্যে আছে যে দুধ খাবেন না, ডিম খাবেন না, ইলিশ মাছ খাবেন না, চিংড়ি মাছ। আমরা পুষ্টিকর খাওয়ারই নিষেধ করলাম। আরে অপুষ্টি তো শরীরে যদি পুষ্টিকর খাওয়ার না যায় তো তার শরীরে তো রোগ সংক্রমণ বেশি হবে। এটা যুক্তিসঙ্গত কথা। সুতরাং আমরা দুধ, ডিম, মাছ, মাংস রুগী কেন নিষেধ করব? যুক্তিসঙ্গত ভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। দ্রুত হসপিটালাইজেশন করতে হবে। যদি রোগীর ইতিপূর্বে ফুসফুসের কোনো বিশেষ রোগ থেকে থাকে বা ইতিহাস থাকে সেক্ষেত্রে দ্রুত হসপিটালাইজেশন করতে হবে। রোগীর যদি কনজেস্টিভ হার্ট ফেলিউর বা কার্ডিয়াক হার্ট ফেলিউর হৃদরোগ যদি থাকে তাহলে আমরা হসপিটালাইজেশন করব। যদি রেনাল প্রবলেম থাকে, মারাত্মক ধরনের লাংস বা লিভার ডিজিজ যদি থাকে সেক্ষেত্রে আমরা HIV, SLE অথবা রোগীর রেডিও কেমোথেরাপির ইতিহাস আছে বা চলছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা রোগীকে ইমিডিয়েট হসপিটালাইজেশন করব। যদি দেখা যায় যে অ্যাসপ্লিনিয়া অর্থাৎ স্প্লিন অপারেশন করে বাদ দেওয়া হয়েছে, স্প্লিন নাই, সেক্ষেত্রে রোগীকে আমরা ইমিডিয়েট হসপিটালাইজেশন করব। এবং হাসপাতাল অথবা বাসা যেখানেই হোক রোগীকে মেঝেতে শোয়ানো যাবে না এবং আলাদা জায়গায় রাখতে হবে রোগীকে। এই ম্যানেজমেন্টের বিষয়টা আমরা যেন মাথায় রাখি। প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের মধ্যে CBC আমরা যদি করি, কমপ্লিট ব্লাড কাউন্ট, আমরা দেখবো যে WBC বেড়ে যাবে। যেটা আমরা ব্যাকটেরিয়াল নিউমোনিয়ায় দেখলাম যে WBC বেড়ে যাবে। ভাইরাল নিউমোনিয়ায় WBC অতটা বাড়বে না, তবে কিছুটা বাড়বে। একদম বাড়বে না বললে ভুল হবে, কারণ WBCর কাজ হচ্ছে, WBCর কাজ তো আপনারা সবাই জানেন, যে কোনো জীবাণুর এগনেস্টে
ঝাঁপিয়ে পড়া, এটা হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি হচ্ছে শরীরের ফোর্স, এরা হচ্ছে যোদ্ধা, যুদ্ধ করা এদের কাজ। সুতরাং ডাব্লিউবিসি বাড়বেই। ধরেন আপনার শরীর একটা দেশ, আপনার শরীর যদি একটা দেশ হয়, আপনার দেশে বাইরের আসলো, যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কি ছিল, পাকিস্তান যখন বাংলাদেশে আক্রমণ করে তখন কি শুধু এই নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ এরাই কি শুধু যুদ্ধ করেছে, আর্মি শুধু যুদ্ধ করে তা না, কিন্তু সাধারণ জনগণ কি করেছিল, তখন যার যা ছিল, লাঠি ছোটা যার যা ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। এরা সবাই তখন ডাব্লিউবিসি। ঠিক সেরকমই যখন আপনার দেশ যখন আক্রান্ত হবে, আপনার শরীর যখন আক্রান্ত হবে, তখন ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে যাবে। দ্যাট ইজ ডাব্লিউবিসি। সিবিসি টেস্ট করলে ডাব্লিউবিসি বাড়বে, ইএসআর বাড়বে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন এটাও বেড়ে যাবে। এবং চেস্ট এক্সরে পিএ ভিউ বা ল্যাটারাল ভিউ, আপনি যেটাই দেন না কেন, এই ধরনের ছোপ দাগ পাওয়া যাবে। এটা রাইট লাংস, এটা লেফট লাংস। রাইট লাংস এর লেফট লাংস মোটামুটি ক্লিয়ার। এটা লোবার নিউমোনিয়া। একটা লোব, এই যে দেখেন সাদা হয়ে আছে, এটা হার্ট। আপনারা জানেন যেটা হার্ট দেখতে পাওয়া যাচ্ছে। চেস্ট এক্সরে পিএ ভিউ, এটাতে কি হবে, ইনভেস্টিগেশনটা। এই যে আপনারা যদি লাংস দেখেন, এই ধরনের ছোপ দাগ দেখতে পাবেন। আমি আবার বলছি, এটা লাংস, এটা ডায়াফ্রাম। এই যেখানে যে ইয়েটা দেখছেন, এই যে রেখাটা, আমার মাউসের দিকে তাকালে, মাউস পয়েন্টারের দিকে তাকালে, এটা ডায়াফ্রাম, এটাও ডায়াফ্রাম, আর এটা লাংস। এই দুইটা লাংস, এই কালো গুলো, আর এই সাদা ছোপ যে দাগ গুলো দেখছেন, এখানে যে সাদা হয়ে আছে, নিউমোনিয়া। অর্থাৎ এই অংশটা, এই পার্টটা নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। এবং আপনারা যদি ল্যাটারাল ভিউ, অর্থাৎ পাশ থেকে ছবি তুললে যদি আপনারা দেখেন, এখানে দেখবেন এই অবস্থা। আর আমরা কি টেস্ট দিতে পারি, স্পুটাম টেস্ট দিতে পারি। স্পুটাম দিলে পরে আমরা মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া আমরা দেখতে পাবো, বা নিউমোনিয়ার জীবাণু দেখতে পাবো। সিটি স্ক্যান দিলে একবার কনফার্মেটিভ টেস্ট এটা। তবে চেস্ট এক্সরে পিএ ভিউ এবং সিটি স্ক্যান, সিবিসি, এই তিনটা টেস্ট সবসময় আমরা মাথায় রাখবো। এবং সিবিসির ক্ষেত্রে আমরা মনে রাখবো, ইনফ্লামেশন যত বেশি, ইএসআর তত বেশি, ইনফেকশন যত বেশি, ডাব্লিউবিসি তত বেশি। আমি আবার বলছি, ইনফ্লামেশন যত বেশি, ইএসআর তত বেশি, ইনফেকশন যত বেশি, ডাব্লিউবিসি তত বেশি। আর চেস্ট এক্সরে পিএ ভিউ, দ্যাটস অল। এবার আমরা আসি আরেকটা সমস্যা নিয়ে, সেটা হচ্ছে লেজিওনেরিস ডিজিজ। খুব আনকমন, কিন্তু একেবারেই আনকমন বলা যাবে না। এটা বিশেষ একটা ব্যাকটেরিয়া, যেটার নাম হচ্ছে লেজিওনেলা। এটার উপর আলোকপাত অপেক্ষাকৃত কম হয় বলে আমি এটা বলছি। আজকে সময় তো অনেক হয়ে গেছে। তো লেজিওনেলা ব্যাকটেরিয়া, এটি কিন্তু মারাত্মক নিউমোনিয়া সৃষ্টি করে, কিন্তু এটা আবার ইনফেকশাস না, অর্থাৎ একজন থেকে আরেকজনে ছড়ায় না, কিন্তু এটা সরাসরি শ্বাসপথে প্রবেশের মাধ্যমে অথবা দূষিত পানি পান মাধ্যমে এটা সংক্রমিত হয়। যারা ধূমপায়ী, বৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা এই লেজিওনেরিস ডিজিজে আক্রান্ত হয় বা লেজিওনেরিস নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এবার এটা সংক্রমণের 2 থেকে 10 দিনের মধ্যে প্রকাশ পায়। আর নিউমোনিয়ার মতোই এর লক্ষণ এই যে 104-5 ডিগ্রি অথবা তারও বেশি জ্বর এবং তীব্রভাবে প্রকাশ পায়। সে সাথে মাথা ব্যথা, বুক ব্যথা, মাংসপেশিতে ব্যথা, কখনো শীতভোগ, বমি। এবং ঠিক এই জীবাণু আবার, অর্থাৎ লেজিওনেলা, এই লেজিওনেলা ব্যাকটেরিয়া পন্টিয়াক ফিভার তৈরি করে, কিন্তু পন্টিয়াক ফিভার ফুসফুস আক্রান্ত হয় না।
তো এই লেজিওনেরিস ডিজিজেও কিন্তু মৃত্যুর হার অনেক অনেক বেশি। আমরা এবার একটু চিকিৎসার দিকে যাই। থেরাপিউটিক্স এর মধ্যে যদি আমরা আলোচনা করি, ফার্স্টে অ্যাকোনাইট আসে, কিন্তু সুনির্দিষ্ট লক্ষণ না থাকলে এবং পুরাতন অবস্থায় কিন্তু অ্যাকোনাইট নেফিলাস কার্যকর হয় না, কিন্তু সুনির্দিষ্ট লক্ষণ থাকলে অ্যাকোনাইট অবশ্যই কার্যকর হয়। যেক্ষেত্রে বেদনাদায়ক শুষ্ক খনখনে কাশি এবং শীতল বাতাসে বৃদ্ধি থাকে, রোগীর অস্থিরতা, মৃত্যু হয়, এখনই মারা যাওয়া, মৃত্যুর সময় নির্দেশ করে দেওয়া, এই লক্ষণগুলো থাকে। অ্যান্টিমটার্ট খুব ভালো একটা ওষুধ, কিন্তু এটা কখনোই 30 শক্তির নিচে প্রয়োগ করা উচিত না। যেখানে রেসপিরেটরি ডিস্ট্রেস এমন একটা কন্ডিশনে যায় যে লাংস মনে হচ্ছে যে প্যারালাইজড হয়ে যাবে, এই অবস্থায় ব্যবহার হয়। আর আপনারা তো জানেন অ্যান্টিমটার্টের যে ঘর ঘর করা শব্দটা, এটা তো আমরা ভুলবো না কখনো। আর্সেনিক অ্যালবাম খুব ভালো একটা ওষুধ। আর্সেনিক আয়োড এটাও খুব ভালো ওষুধ, যেক্ষেত্রে লাংস অ্যাবসেস হওয়ার একটা কন্ডিশন তৈরি হয়, এবং এটা ক্রনিক নিউমোনিয়ার ক্ষেত্রে খুব ভালো একটা ওষুধ। অ্যাভিয়েরি খুব ভালো একটা নিউমোনিয়ার ওষুধ। ব্রায়োনিয়াল, যেখানে আপনার সূচ ঢুকানোর মতো ব্যথা এবং নড়াচড়া করলেই বাড়ে, রুগী চুপচাপ শুয়ে থাকে, কফ উঠে না, বুকে তীব্র ব্যথা হয়, বুকে চাপ ধরে থাকে রুগী। চেলিডোনিয়াম মেজাস, এটাও খুব ভালো একটা ওষুধ। মনে হয় গলায় ধুলো জমে আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ। এবং কাশির সাথে কফের টুকরো সাবুদানার মতো মুখ থেকে ছিটকে বের হয়, এটি ক্যালিয়াম বাইক্রোমেকামেও আছে এই লক্ষণটা চেলিডোনিয়াম মেজাসের। আর আঙ্গুলের অগ্রভাগ বরফের মতো শীতল, এই লক্ষণটা যেন আমরা না ভুলি। লাইকোপোডিয়াম ক্লাভেটাম, এটাও খুব ভালো ওষুধ, যেক্ষেত্রে নিউমোনিয়া আক্রান্ত রোগীর ক্ষেত্রে দেখবেন নাকের পাকা ওঠানামা করে, রোগীর চোখ আধ খোলা করে ঘুমায় এবং এক পা ঠান্ডা এক পা গরম। চেলিডোনিয়াম এবং লাইকোপোডিয়াম ওষুধটার মধ্যে কিন্তু আমাদের অনেক বেশি গোলমাল থাকে। চেলিডোনিয়াম এবং লাইকোপোডিয়াম এই ওষুধ দুটা খুব কনফিউজ তৈরি করে, কারণ চেলিডোনিয়ামের মধ্যে কিছু মিল আছে। চেলিডোনিয়াম আর লাইকোপোডিয়াম, দেখবেন যে চেলিডোনিয়াম এটাও মেডিকাইজমে কর্তৃত্ব পারে, লাইকোপোডিয়ামও কর্তৃত্ব পারেন। চেলিডোনিয়ামও গরম খাওয়ার পছন্দ করে এবং উত্তাপ প্রয়োগে আরাম পায়, লাইকোপোডিয়ামও গরম খাওয়ার পছন্দ করে, উত্তাপ প্রয়োগে আরাম পায়। চেলিডোনিয়ামে ডান দিক প্রধান, লাইকোপোডিয়ামও ডান দিক প্রধান, কিন্তু মিল যেমন আছে, কিছু অমিল কিন্তু আছে। চেলিডোনিয়াম সাহসী, লাইকোপোডিয়াম সাহসের ভান করে, আপনারা সবাই জানেন এটা। চেলিডোনিয়ামের ডান পাখনায় নির্দিষ্টভাবে ব্যথা থাকবে, লাইকোপোডিয়ামে থাকতেও পারে, নাও থাকতে পারে। চেলিডোনিয়াম বাম কাতে শুলে উপশম এবং চাপে বৃদ্ধি, লাইকোপোডিয়াম ডান কাতে শুলে উপশম, চাপে উপশম। এর একদম বিপরীত, এ বাম কাতে শুলে উপশম, এ ডান কাতে শুলে উপশম। চেলিডোনিয়ামে গরম দুধে উপশম, লাইকোপোডিয়ামে সাধারণত দুধ পানে বৃদ্ধি হয়। চেলিডোনিয়ামে সকাল 4টা থেকে 8টা বৃদ্ধি, এটা একেবারে নির্দিষ্ট। লাইকোপোডিয়ামে বিকাল 4টা থেকে 8টা বৃদ্ধি একদম নির্দিষ্ট। সুতরাং মিলের পাশাপাশি আমরা যেন অমিলগুলোকে মনে রাখি। আয়োডিয়াম খুবই ভালো ওষুধ, কিন্তু আয়োডিয়াম নিউমোনিয়ায় যদি একদম সুনির্দিষ্ট না হয় তাহলে কিন্তু নির্বাচন করা খুব বিপজ্জনক, এটা মনে রাখতে হবে। আয়োডিয়ামের রোগী খুব গরম কাতর, ভীষণ ক্ষুধার্ত, বারবার খেতে চায়, না খেলে কষ্ট পায় এবং খাওয়ার পরেও দিন দিন শুকায় দিয়ে থাকে। আপনারা আয়োডিয়ামের লক্ষণগুলো দেখবেন। ইপিকাকে তো বমি ভাব। ক্যালিয়াম মিউরেটিকাম খুব ভালো একটা ওষুধ। ফসফরাস দারুণ ওষুধ, কিন্তু নির্বাচনের সময় খুব সতর্ক থাকা উচিত, কারণ শুধুমাত্র পাতলা লম্বা একখানা দেখে আপনি ফসফরাস দিয়ে দিলেন, মারাত্মক বিপদ হয়ে যাবে। ফসফরাসে বহু রোগীর প্রাণ হরণের ঘটনা ঘটার ইতিহাস আছে। নিউমোকক্সিনাম খুব ভালো একটা ওষুধ, এবং ভেরিট্রাম ভিরিডি দিতে পারবেন যদি আপনি কপালে শীতল ঘাম পান, আর জিহ্বার মধ্যভাগে সুস্পষ্ট লাল রেখা যদি আপনি পান। তো এই হলো আজকে আমাদের নিউমোনিয়া সংক্রান্ত আলোচনা। আমি আজকে অনেক রাত করে ফেলেছি, অনেক দুঃখিত। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ অনেকক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম। স্যারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের নতুন নিয়ে স্যার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন।
সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ, আমাদের সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকার খ্যাতিমান এবং দক্ষ অভিজ্ঞ চিকিৎসক আমাদের সাথে যুক্ত আছেন। নূতনদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের অন্যতম খ্যাতিমান হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার গাজী আব্দুল আজিজ স্যার, এবং আমাদের সাথে যুক্ত আছেন অত্যন্ত দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার ইরশাদ হোসেন লিপ্টন স্যার, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ আনসার বিডিবির অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার এ কে মিজানুর রহমান স্যার, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন এইচএসআরএফ ঢাকা স্টাডি গ্রুপ এর সিনিয়র রেপার্টারি বিশেষজ্ঞ ডাক্তার বিলকিস আক্তার শিউলি ম্যাম। এছাড়াও হয়তোবা অনেকে অভিজ্ঞ চিকিৎসক আছেন যাদেরকে আমি সবাইকে চিনি না। যাই হোক, এখন আমাদের সাথে অতি সংক্ষেপে সংক্ষিপ্ত সমন্বয় করবেন ডাক্তার গাজী আব্দুল আজিজ স্যারকে অনুরোধ করছি। এরপরে ডাক্তার লিপ্টন স্যারও আলোচনা করবেন। আশা করি আজকে দীর্ঘক্ষণ আমাদের সাথে আছেন, স্যারের বিজ্ঞ মতামত আমরা শুনবো, এবং যারা আছেন আমাদের সাথে সংযুক্ত থাকবেন শেষ পর্যন্ত। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? ডাক্তার গাজী আব্দুল আজিজ স্যার। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো অবশ্য একটু সফরে চট্টগ্রামে অবস্থান করছি, তো সেই দেখলাম রাতুল স্যারের ক্লাস, যদি দেখে ভালো লাগলো, অংশগ্রহণ করলাম। তো স্যারের আলোচনার উপরে তো আলোচনা আমাদের চলে না, স্যারের আলোচনা তো অনেক উন্নত মানের এবং শিক্ষণীয়। এগুলো যদি আমরা, যারা মোটামুটি ভালো ডাক্তার বা ভালো হোমিওপ্যাথ, তারা এই প্যাথোলজিক্যাল দিকগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তো স্যারের আলোচনায় আর একটা যেটা পাইলাম, যে হসপিটালে যেমন আমাদের সরকারি ভাবে আমাদের কোনো সুযোগ দেয়া হচ্ছে না। সরকারি ভাবে সুযোগ দিলে আমি তো মনে করি আমাদের বিজ্ঞ হোমিওপ্যাথ যারা আছেন, চ্যালেঞ্জ সহকারে আমরা এই জ্বর বলেন, করোনা বলেন, ডেঙ্গু বলেন, নিউমোনিয়া বলেন, শ্বাসকষ্ট বলেন, যেসব কষ্টে রোগীরা বেশি বেশি কষ্ট পায়, এবং বিশেষ করে শিশু রোগীরা, তারা যে বিপর্যস্ত অবস্থায় হসপিটাল অবস্থান করে এবং অনেকেই মৃত্যু মুখে পতিত হন। যারা বেঁচে থাকেন তারা অসুস্থতা নিয়েই বেঁচে থাকেন, জীবনে কখনো তারা আর পূর্ণাঙ্গ ভাবে সুস্থ হয়ে ওঠে না। কিন্তু আমাদের হাত পা বাঁধা, আমাদের সুযোগ নাই, আমরা কিছু করতে পারি না। তবে দৈবক্রমে যদি কোনো হোমিওপ্যাথি তারা আমাদের কাছে আসে, ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে তারা বুঝতেই পারে না তাদের কি হয়েছিল, তারা যে কত কষ্টের মধ্যে পড়তে যাচ্ছিল। যদি কিনা হোমিওপ্যাথদের কাছে না এসে হসপিটালে যেত, তাহলে বুঝতে পারতো কত নির্যাতন করা হয় নিউমোনিয়া রোগীদের। পাইপ দিয়ে নাকি সেলেস্টা তুলে, বুক থেকে সেলেস্টা তুলে বুক হালকা করে। এই যে অমানবিক চিকিৎসা পদ্ধতি, এর বলার ভাষা নাই কিছু। তো সমালোচনা করে তো অপসমালোচনা করেও লাভ নাই। আমাদের প্রয়োজন আমাদের শিক্ষা গ্রহণ করা, আমাদের রোগী দেখার কৌশল শেখা। যেমন নিউমোনিয়া রোগী চিকিৎসা বিষয়ে স্যার যে টিপস দিলেন, এই টিপস গুলো যদি আমরা মনে রাখতে পারি, যে কোন রোগীকে কোন অবস্থায় কি ওষুধ দিব, এই লক্ষণগুলো যদি আমাদের জানা থাকে, খেয়ালে থাকে, তা আমরা মনে হয় আস্তে আস্তে যে একজন চিকিৎসা করতে করতেই আমাদের সেটার প্রসার ঘটবে। দুঃখজনক হলো ওইটাই, আমাদের কাছে যারা চিকিৎসা নিতে আসে তারা বুঝতে পারে না যে আমার কি হয়েছিল। তো এই মোবাইলটা ধরো তো। এখন আমরা নিজেরা সংকীর্ণ অবস্থায় যতটুকু পারি চিকিৎসা করি। ওষুধ প্রয়োগের ব্যাপারে রাতুল মোহাম্মদ স্যার যে কথা বললেন, কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং
স্মরণ রাখার মতো। এন্টিমটাল ব্যবহার করার সময় আমরা যেন খেয়াল রাখি। আমি তো সাধারণত 200 শক্তি বেশি ব্যবহার করি এবং যাতে চমৎকার ফল পাই। এন্টিমটালকে চেনার সবচেয়ে বড় উপায় হলো, এই মোবাইলটা ধরো না, সবচেয়ে বড় উপায় হলো একটা সাধারণ লক্ষণ। কোনো কাশির রোগী ঘুমায় থাকতে পারে না, কোনো শ্বাসকষ্টের রোগী ঘুমায় থাকতে পারে না। তারা ঘুমায় থাকলে ঘুম ভেঙে যায়, ওঠার সামর্থ্য থাকলে তারা উঠে বসে থাকে। তো সবচেয়ে আশ্চর্য লক্ষণ, এতটুকুন যদি আমরা খেয়াল রাখি, যে এন্টিমটালের রোগীর যত শ্বাসকষ্টই হোক না কেন সে ঘুমায় যায়, ঘুমের মধ্যে তার শ্বাসকষ্ট হয়। শুধু এতটুকুন যদি আমরা খেয়াল করি এবং এন্টিমটাল দিতে পারি, 2 মিনিটের মধ্যেই রোগীর শ্বাসকষ্ট কমবে, এই নিউমোনিয়া কমবে, বুকের শ্লেষ্মার চাপ কমে যাবে। এই যে ম্যাজিক কিওর আমরা এভাবে দেখাতে পারি। তো সাধারণত আমরা যদি নিউমোনিয়া রোগীদের বেলায় এন্টিমটাল, কেলিকার, কোপ্রামেট এই জাতীয় ওষুধগুলোকে, লাইকোপোডিয়াম, সেলিডোনিয়াম খেয়ালে রাখতে পারি, আমরা অনেক কিছুই করতে পারি। যাক, ধন্যবাদ। আমি এই সে আর কি কিছু মন্তব্য করলাম, ভুল ত্রুটি সংশোধনীয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি জানি যে আজকে আপনি কক্সবাজার গেছেন। তাই হ্যাঁ, আপনার সাথে সামনাসামনি হয়তো ভেড়া মারায় দেখা হতো। আপনি আসাতে আমি খুব খুশি হয়েছি স্যার। আর আপনারা সবাই জানেন, আজকে এখানে যারা আছেন, ডাক্তার গাজী আব্দুল আজিজ বাংলাদেশের এমন একজন মানে হোমিওপ্যাথির প্রাণ পুরুষ, যিনি তার সমস্ত জ্ঞান অকাতরে বিলিয়ে দেন। আমাদের মধ্যে যে সংকীর্ণতা আছে, সেটা হচ্ছে যে আমরা একজন আরেকজনকে শেখাই না, একজন আরেকজনকে দান করতে, দীক্ষা দিতে খুব কুণ্ঠাবোধ করি। তো আমার ভাত মরে যাবে, আমি তাহলে আর কি দিব। কিন্তু আমাদের ডাক্তার গাজী আব্দুল আজিজ স্যারের মধ্যে ন্যূনতম এটা না, এবং উনি সবকিছু এত সুন্দরভাবে জানান। এই যে দেখেন, আপনারা একটা ছোট্ট একটা লক্ষণ জানলেন এন্টিমটালের, যেটা সত্যি বলতে কি আমি নিজেও জানতাম না। আজকে আপনাদের ক্লাসের মধ্যে আমি একটু সম্মত হলাম। এই পাওয়াটা আমরা কোথায় পাই? তো স্যারের প্রতি স্যালুট, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি থাকবেন এবং আমার একজন ভালো শুভাকাঙ্ক্ষী হিসেবে, বন্ধু হিসেবে, আত্মার আত্মীয় হিসেবে থাকবেন আমার সাথে। আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনিও কি কক্সবাজার আসছেন? আপনি ডাকলে কালি চলে যাবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। অভিনন্দন জানাই ডাক্তার গাজী আব্দুল আজিজ স্যারকে, যিনি আমাদের সাথে এন্টিমটালের পরিচয় করাই দিলেন। স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ। এখন আমাদের সামনে আজকের আলোচনার উপরে, হোমিওপ্যাথিক ঔষধের উপরে সমন্বয় করবেন আমাদের হোমিওপ্যাথিক সমাজের একজন দক্ষ, অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার ইশরাত হোসেন লিপটন স্যারকে আজকে আলোচনার উপরে আমাদেরকে আগায় দেওয়ার মতো পরামর্শ দান করার অনুরোধ করছি। স্যার আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। রাতুল মাহমুদ স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার, শেষ পর্যন্ত আপনার সঙ্গে কথা বলে আসতে পারিনি স্যার, দুঃখিত, ব্যস্ত হয়ে গেছিল সবাই। আর আমি জানি আপনি 3:30 পর্যন্ত সেদিন আলোচনা করতেছি। ও, সেই খবর রাখেন স্যার? জি স্যার। স্যার, আপনার সাথে একটু 10 মিনিট বসার ইচ্ছে ছিল আমার, কিন্তু আমি ইচ্ছে করে যাইনি। মানে ম্যাডাম সঙ্গে ছিল তো আপনার, যে আপনাদের এখান থেকে কিছু সময় দিয়েছি সারাদিন পর।
বাহ বাহ বাহ। জি স্যার, জি স্যার, একেবারে সত্যি স্যার। আমি কিন্তু আপনার সঙ্গে বসি নেই এই কারণ যে ভাবি আছে, ভাবি একটু সময় দেন। আর দ্বিতীয় কথা হলো যে আসলে আমি আপনার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনি স্যার। প্যাথোলজি, ফিজিওলজি, অ্যানাটমি, এগুলোই চলচ্চিত্রের মতো আপনি যেভাবে উপস্থাপন করেন, একবার শুনলে আর ভোলার কোনো সুযোগ নেই। আর আজকের আলোচনাটা তো নিঃসন্দেহে আপনার সব আলোচনাই প্রাসঙ্গিক এবং একদম পরিপূর্ণ। এই আলোচনা নিয়ে কিছু বলার সুযোগ নেই স্যার। আরে ঠিক আছে, একদম ঠিক আছে, একদম পরিপূর্ণ। গাজী আব্দুর রহমান স্যার যে কথাটা বলছেন ওইটা কিন্তু চমৎকার একটা লক্ষণ। এন্টিম টার্টারিক রোগী, বিশেষ করে নিউমোনিয়া রোগী বা মানে ব্রঙ্কাইটিসের রোগী ঘুমোতে পারেন। আমি এই সঙ্গে একটু মানে সংযোগ করবো, আরো একটা ওষুধ আছে যেটা শনাক্ত করার অ্যাপ্রোপ্রিয়েট টাইম হলো ঘুমন্ত অবস্থায়, সেটা কেলি সালফেরিকাম। কেলি সালফেরিকামের রোগী ঘুমিয়ে থাকেন, তার বুকের ভিতরে ঘর ঘর শব্দ হতে থাকে। এবং মজার ব্যাপার হলো এন্টিম টার্টারিকামের শব্দটা আর কেলি সালফেরিকামের শব্দটা একই রকম, একই ধরনের শব্দ। পাশের রুম থেকে শব্দটা শুনতে পাবেন অন্য কেউ, কিন্তু রোগী দিব্যি ঘুমোচ্ছে। পাশের রুম থেকে এই শব্দটা অন্য যে কোনো কেউ শুনতে পাবেন, কিন্তু রোগী দিব্যি ঘুমোচ্ছেন। এই দুটো ওষুধ আমি পেয়েছি যে এই মানে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার খারাপ অবস্থায় রোগী ঘুমোতে পারে। আসলে এটা আমাদেরকে চিন্তা করা উচিত, রোগী আসলে ঘুমায় না অচৈতন্য অবস্থায় থাকেন ওই মুহূর্তে, এটা একটু চিন্তা করা উচিত। তবে কেলি সালফেরিকামের আর এটার তফাৎটা হলো এন্টিম টার্টারিকামের কফটা গাঢ়, শব্দটা গাঢ়, কফ ফেনাযুক্ত, রোগীর নাকের পাখনা ওঠানামা করে লাইকোপোডিয়ামের মতো। আরো একটা বিষয় হলো যে রোগীর ঘাম এবং যে কোনো স্রাব থেকে গন্ধ আসে, এই গন্ধটা অনেকটা মাংস পচা ঠিক না, কেউ কেউ বলেন এটা মৃত মানুষের শরীর থেকে এক ধরনের গন্ধ আসে, সেরকম কেলি সালফেরিকামের সেটা থাকে না। আবার এই দিক থেকে নিউমোনিয়ায় কেলি সালফেরিকামের সাথে তুলনীয় হলো স্টানাম মেটালিকাম। স্টানাম মেটালিকাম এবং কেলি সালফেরিকাম এই দুইটা মানে স্টানাম মেটালিকাম কফটা রোগী কাশি দিলে কফটা বাতাসের সঙ্গে উড়ে বের হয়ে যায় এবং কফের রং থাকে গোল্ডেন কালার, সোনালী রঙের বা গাঢ় হলুদ। আর এই মুহূর্তে নিউমোনিয়ার একটা প্রকোপ চলছে, বিশেষ করে আমাদের সাউথেরই মানে সাউথ কোস্টে আবহাওয়ার পরিবর্তনের সময় নিউমোনিয়ার প্রকোপ চলছে। কিছু কিছু কেস কিন্তু স্যার মাস্ক হলে ভালো সমাধান হচ্ছে, মার্কুরিয়াস সলিউবলস। আর একটা বিষয় হলো যে নিউমোনিয়া পরবর্তী অবস্থা, স্যার আমি নিউমোনিয়া নিয়ে আর একটা কোনো ক্লাস হইলে আপনার সেখানে আমি আপনার কাছে দাবি করবো যে নিউমোনিয়া পরবর্তী অবস্থায় যে হিলিংটা, পরিপূর্ণ হিলিংটা কি করে হবে, এবং এই ওষুধ এই রোগটা আপনি বলে গেছেন স্যার যে রিকারেন্সি আছে, একবার হলে বারবার হতে চায়, এটা না হতে পারে। জেমস টাইলার কে তার বইয়ে বলেছে নিউমোনিয়া বা লাং এর কোনো ক্ষতি হয়ে গেলে সেটা কেলি গ্রুপের কোনো না কোনো একটা ওষুধ আছে, মানে কি কোনো না কোনো একটা ওষুধ প্রযোজ্য হয়। এটা সম্পর্কে স্যার একটু চিন্তা করে পরবর্তী কোনো একটা ক্লাসে সংযুক্ত করবেন স্যার। আর আমি কিন্তু আপনাকে খুঁজতে খুঁজতে এই আজকে ক্লাসে ঢুকে গেছি যে স্যারে কোথায় আছেন কোথায় আছেন। ধন্যবাদ স্যার। এরপর আমি সুস্থ থাকলে, খুব বেশি ব্যস্ত না থাকলে আপনার ক্লাস মিস করবো না। এইসব বিষয়গুলো আমাদের জানা দরকার। এবং স্যার আপনি অকপটে বলে যাচ্ছেন, এই জন্য স্যালুট আরো একবার। ধন্যবাদ দোয়া কৃতজ্ঞতার সাথে ভালোবাসা সবাইকে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার ইশরাফ হোসেন লিপ্টন স্যারকে দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন সংক্ষিপ্ত পরিসরে। স্যারকে হৃদয় থেকে অভিনন্দন জানাই। তো আজকের ক্লাসে সংক্ষিপ্ত মত বিনিময় করবেন এইচআরসিএফ ঢাকা স্টাডি গ্রুপের সিনিয়র রেপোর্টারি শিক্ষক
যিনি রিপোর্টারের উপরে নূতনদের নিয়ে অনেক পরিশ্রম করেন নিবেদিত হয়ে ডাক্তার বিলকিস আক্তার শিউলি ম্যামকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। ম্যাম শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এত সুন্দর আলোচনা শুনলাম, মনোমুগ্ধকর আলোচনা। আর রাতুল মোহাম্মদ সজল স্যার, এবং ইশরাত লিপ্টন স্যার, গাজী স্যার, তিনজন স্যারেরই আলোচনা আমি প্রায় সময় শুনে থাকি, এবং কি আমি ওনাদের যে ইউটিউবে ভিডিও গুলো আমি দেখি, আমার খুবই ভালো লাগে ওনাদের আলোচনাগুলো। ওনাদের আলোচনা শুনলে পরবর্তীতে আর মনে করেন ওটা ভুলা আসলে সম্ভব না, যেটা কথাটি বলেছেন ইশরাত জাহান লিপ্টন স্যার। স্যার হয়তো আমাকে চিনেন না, কিন্তু আমি স্যারদেরকে খুব ভালো করে চিনি, কারণ আমাদের মতো জুনিয়রদের চিনার কথা না স্যারদের। তো স্যারদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, সবসময় আন্তরিক অভিনন্দন থাকবে। স্যাররা যেন মাঝে মাঝে এসে আমাদের সাথে তাদের যে জ্ঞান গুলো বিতরণ করেন, সেই আশা রাখি। তো আমি এই যে রিসেন্টলি একজন নিউমোনিয়ার রোগী, বয়স বেশি বয়স না, 40 এমন, কিন্তু এতটা কষ্ট হইতেছে। তো সিমটম দেখছি যে ব্রায়োনিয়া দিলাম, কিন্তু রোগীর ব্রায়োনিয়া খেয়ে ভালো হচ্ছে না, রোগীর অনেক কষ্ট হচ্ছে। পরবর্তী দেখলাম যে তার আবার ব্রায়োনিয়ার সাথে তার কি হচ্ছে, তাকে জিজ্ঞেস করলাম, আবার জিজ্ঞেস করলাম সেকেন্ড প্রেসক্রিপশন, যেটা যে আপনার টয়লেট কেমন হচ্ছে সবকিছু জিজ্ঞেস করলাম, যদি ব্রায়োনিয়া তো কোষ্ঠকাঠিন্য আছে। সেই রোগীর তখন ছিল যে বারবার টয়লেটে যাচ্ছে, একটু একটু পায়খানা হচ্ছে, কিন্তু ক্লিয়ার না, সাথে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তাই আমি বললাম যে লেমুনেজার দেওয়ার জন্য, যে আপনি যদি আশেপাশে কোনো ডিসপেন্সারি থাকে, ওখানে লেমুনেজারের ব্যবস্থা থাকে, দিয়ে আসেন যদি বেশি কষ্ট হয়। তারপর কিছু ওষুধ ছিল, বললাম যে নাক্স খান, নাক্সটা খেয়ে যাওয়ার জন্য বললাম। তো নাক্সটা উনি খেলো, কিন্তু সেরকম ভাবে উপশম পাচ্ছেন না। তারপরে সকালবেলা আমি তাকে সালফার দিলাম, সালফার দিয়ে আবার তাকে যখন নাক্স দিলাম, কাজ করলো স্যার। এখন আলহামদুলিল্লাহ রোগী ভালো। গতকাল বললো যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, নির্মঞ্জনা দিতে হয়নি। ধন্যবাদ স্যার। স্যারের আলোচনা থেকে এত সুন্দরভাবে স্যার প্যাথোলজি সবগুলো মিলিয়ে আমাদেরকে বুঝাই দিচ্ছে, যা মনে করেন আপনার অন্য আর একটা বই দেখার প্রয়োজন হবে না। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। এখন আমাদের সর্বশেষ আলোচনা করবেন আমাদের ডাক্তার এ কে মিজানুর রহমান স্যার। তিনি তার আলোচনার মাধ্যমে একটা ক্লাসের সমাপ্তি ঘোষণা করবেন। তার আগে আমি জানতে চাই এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, একটু সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করেন। রাত্র অধিক হয়ে গেছে, প্রায় 11টা। আপনারা প্রশ্ন করতে পারেন। এরপরে আমাদের সর্বশেষ আলোচক ডাক্তার এ কে মিজানুর ইসলাম আলোচনা করে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করবেন। হ্যান্ড রাইজ করেছেন ডাক্তার রেজাউল করিম স্যার, দ্রুত বলেন।